গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানিমা এডু ক্লাসেস। দেখো তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড চ্যাপ্টারের একটা ভিডিও আমি বানিয়েছিলাম, যেখানে আমরা শুরুতে ওই যে প্রাচীন বাংলার অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তারপর থেকে আমরা দেখব। তো আজকে দেখো প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শশাঙ্ক। দেখো আগের দিনই আমি যখন বলেছিলাম গৌড়, তখন এই গৌড়ের শাসকের নাম বলেছিলাম শশাঙ্ক। তার সম্পর্কে দেখো, তিনি একজন গুপ্ত সম্রাটের মহাসামন্ত ছিলেন শশাঙ্ক। তিনি কখন সিংহাসনে বসেন না 606 থেকে 7 খ্রিস্টাব্দে তিনি গৌড়ের শাসক হন। ঠিক আছে, এই সময় তিনি সিংহাসনে বসেন। এর আমলেই মানে শশাঙ্কের আমলেই কিন্তু গৌড়ের ক্ষমতাটা বৃদ্ধি লাভ করেছিল। আর শশাঙ্কের সময় গৌড়ের রাজধানী কোথায় ছিল না কর্ণ সুবর্ণ। আর শশাঙ্ক একজন শিবের উপাসক ছিলেন, মানে ভগবান শিবের বা শৈব। ঠিক আছে, মানে তিনি শিবের উপাসক ছিলেন। তারপরে দেখো কিছু ইনফরমেটিভ কিছু জিনিস দেখে নেবো। ফার্স্টে দেখো চীনা ভাষায় বৌদ্ধ বিহারকে কি বলা হয়, এটা শর্ট কোশ্চেনে দিতে পারে। তো সেটার উত্তর হচ্ছে লোটোমো চিহ। তাম্রলিপ্তের বর্তমান নাম কি না তমলুক। ঠিক আছে, দেখো কর্ণ সুবর্ণ যেই জায়গাটা পড়ছি, ঠিক আছে, তো সেটা হচ্ছে মুর্শিদাবাদের এক চিরুটি জেলার অন্তর্গত। তো এই কর্ণ সুবর্ণকে স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে ডাকা হতো। ঠিক আছে, তো এটা হচ্ছে কর্ণ সুবর্ণর মানে ডাক নাম একদিক থেকে। আর এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গৌরবহ বা হচ্ছে গৌরবধ। তো বলছে কনৌজের শাসক যশবর্ম বা যাকে আমরা যশবর্মন নামেও জানি, তারই আমলে রাজকবি ছিলেন বাক্পতিরাজ। তিনি 725 থেকে 30 খ্রিস্টাব্দ নাগাদ একটা কাব্য রচনা করেছিলেন প্রাকৃত ভাষায়। তারই নাম হচ্ছে কি না গৌরবহ। এই কাব্যে কি উল্লেখ আছে না যশবর্মন যে মগধের রাজাকে পরাজিত করেছিল, তো সেই সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো এই যশবর্মন মগধের রাজাকে পরাজিত করার পরই এই কাব্যটা রচনা করা হয়েছিল। আর রচনা কে করেছিলেন না হচ্ছে বাক্পতিরাজ। দেখো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের সংঘাত। মানে শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের সম্পর্ক কিন্তু সেরকম ছিল না। শশাঙ্কের রাজনৈতিক জীবনে সব একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে থানেশ্বর বা স্থানেশ্বরের পুষ্যবতী বংশীয় শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার সংঘাত। ঠিক আছে, তাহলে হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন না পুষ্যবতী বংশের। আর হর্ষবর্ধন যে উপাধি ধারণ করেছিলেন সেটা হচ্ছে সকলোত্তর পদ্মনাথ উপাধি। ঠিক আছে, তো সকলোত্তর পদ্মনাথ উপাধি মানে ধারণকারী, ঠিক আছে, হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেনি। ঠিক আছে, মানে শশাঙ্ক কিন্তু এখানে জয়লাভ করেছিল। আর আর্য মঞ্জুস শ্রীমূল কল্প নামক একটা বৌদ্ধ গ্রন্থতে, আর সুয়ানজাং বা যেটা আমরা হিউয়েন সাং নামে জানি, ঠিক আছে, তার ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলে আখ্যা দেওয়া হয়েছে। তার কারণ কি, কারণ এটা মনে করা হচ্ছিল যে আমাদের এই শশাঙ্ক বৌদ্ধদের বিরুদ্ধে ছিল। তো কি বলছে, শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি এই বৌদ্ধ ভিক্ষুদের কি হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র যে ধর্মীয় স্মারক আছে সেটাকে ধ্বংস করেছিলেন। তো এটা মানে মনে করা হয়, এবার এটার সত্যতা কতটা সে বিষয়ে কিন্তু জানা যায়নি। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা হর্ষচরিত। তাহলে বাণভট্টের রচিত কাব্য হর্ষচরিত, সেখানে হর্ষবর্ধনেরই অনেক গুণকীর্তন লেখা আছে। তো এবার সেখানে কি না, সেখানে শশাঙ্ককে কিন্তু নিন্দা করা হয়, মানে শশাঙ্কের কোনো কিন্তু গুণকীর্তন করা হয় না, যত নিন্দা করা সম্ভব সেখানে নিন্দা করা হয়েছিল। তো এই হচ্ছে শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের সংঘাত, মানে সম্পর্কটা সেরকম ছিল না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গৌড়তন্ত্র। ঠিক আছে, বা গৌড়তন্ত্র। তো শশাঙ্কের আমলে বা শশাঙ্কের শাসনকালে যে মানে ব্যবস্থা গড়ে উঠেছিল গৌড়ে, সেটাই আমরা গৌড়তন্ত্র হিসেবে জানবো। তো এই সময় কি হতো না, এই ব্যবস্থাতে যে রাজ্যের কর্মচারী বা আমলারা ছিল তারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। মানে আগে হয়তো কি হতো না, গ্রামের স্থানীয় লোকেরা যে কাজ করতো, তো তারপরে এই শশাঙ্ক যখন এলো তখন শশাঙ্কের সময়ে সেই কাজে প্রশাসনও কিন্তু হস্তক্ষেপ করতে লাগলো। অর্থাৎ ওই আমলের গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। তো এই হচ্ছে গণতন্ত্র ব্যাপার। দেখো এরপর আমরা দেখবো মাৎসনায়। এটা কিন্তু তোমাদের এক্সামের পার্সপেক্টিভে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে টিকা হিসাবে বা 3 নম্বরের একটা প্রশ্ন হিসেবে পড়ে যেতে হবে। এখানে তোমরা কি কি ইনফরমেশন দেবে সেটা দেখো। দেখো মাৎসনায় বলতে অরাজকতাকে বোঝায়। মানে সেই সময় বাংলাতে কোনো রাজাই ছিল না।
ঠিক আছে। এই পরিস্থিতিটা কি হয়েছিল না, শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেনি। ফলে কি হয় না, তার মৃত্যুর পরে গৌড়ের ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এবার বাংলায় সে সময় নানা বিশৃঙ্খলা দেখা যায়। যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। এই অরাজকতা, মানে যখন রাজা ছিল না তখন যারা শক্তিশালী মানুষ ছিল তারা কি করে, ওই দুর্বল মানুষদের ওপর অত্যাচার করতে শুরু করে। ঠিক আছে। তো মাছরাঙা বলতে দেশে অরাজকতা বা কোনো স্থায়ী রাজার অভাবটাকেই কিন্তু বোঝানো হয়েছে। এবার শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় সপ্তম শতকের একদম মধ্যভাগ থেকে শুরু করে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর, 100 বছর কি না, বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ শুরু হয়। মানে এই সময় কোনো রাজাই ছিল না, শক্তিশালী যারা লোক ছিল তারা দুর্বল লোকেদের উপর যা পারছিল তাই করছিল, অত্যাচার অন্যায় যা পারছিল। ঠিক আছে। তারপরে কি হয়, এরকম চলতে চলতে বছরের পর বছর এরকম অবস্থা চলার পরে বাংলারই কিছু প্রভাবশালী লোকেরা মিলে কি করে না, খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে দেয়। মানে যখন দেখা যাচ্ছে যে কোনো রাজাই নেই একটা জায়গায়, তখন কি হচ্ছে না, একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে। মানুষজনের মধ্যে সেই মিল ভাবটা নেই। ঠিক আছে। যে যাকে পারছে অত্যাচার করছে। তো সেই জন্য কি করে, এরা একটা রাজা নির্বাচন করে। তখন না প্রায় 750 খ্রিস্টাব্দ, ওই সময় থেকেই বাংলায় পাল বংশের সূচনা হয় বা পাল বংশের রাজত্ব শুরু হয়। এই যে গোপাল, এই গোপালই হচ্ছে পাল বংশের মূল প্রতিষ্ঠাতা। ঠিক আছে। এবার পাল বংশ সম্পর্কে আমরা দেখব। দেখো, এবার আমরা পড়ব পাল রাজাদের শাসনকাল। তাহলে বাংলায় পাল রাজাদের শাসনকাল সময়কাল কখন ছিল না, খ্রিস্টীয় অষ্টম শতক থেকে একাদশ শতকের সূচনা। ঠিক আছে। অষ্টম শতকের মধ্যভাগ থেকে শুরু করে একাদশ শতকের শুরুর দিক। তো দেখো, পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল, সেটা হচ্ছে সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। ঠিক আছে। তারপর দেখো, এই যে পাল রাজারা শাসন শুরু করে, তো তার প্রথম 100 বছর তারা ক্ষমতা বিস্তারের সময় ছিল। মানে তারা ক্ষমতাটাকে যতটা পেরেছে বিস্তার করেছে। তারপরের 130 বছর পালদের ক্ষমতা একটু একটু করে কমতে থাকে এই 130 বছরের মধ্যে। তারপর আবার দশম শতকের শেষ দিক থেকে পালদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। তো এই হচ্ছে প্রথমে ক্ষমতা বিস্তার হয়, তারপর একটু কমে, তারপর আবার শেষের দিকে বৃদ্ধি পায়। তো এটাই আমরা পাল রাজাদের যে সময়কাল, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে যারা যারা শাসন করেছে তাদের আর কি একটা ক্রোনোলজি দেখবো, সময়কাল দেখবো কে কার পর আসে, আর তাদের শাসনকালে কিরকম কি চলতো। তো দেখো, পালদের যদি দেখি, পাল শাসন, তো পাল শাসন বা পাল রাজত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ঠিক আছে। আমরা একটু আগেই পড়লাম যে যখন শশাঙ্কের মৃত্যুর পর যখন কোনো রাজা ছিল না, তখন প্রভাবশালী লোকেরাই একটা মানে একজনকে রাজা করেছিল, তো তারই নাম ছিল গোপাল। তো প্রায় 750 থেকে 774 খ্রিস্টাব্দে এই সময়কালে কিন্তু গোপাল রাজা হয়। তারপরে মানে গোপাল যতটা পেরেছে, ঠিক আছে, বাংলার অধিকাংশ এলাকাকেই ও নিজের শাসনের আওতায় আনার চেষ্টা করেছিল। তারপরে হচ্ছে তার ছেলে, মানে গোপালের ছেলে বা উত্তরাধিকার ধর্মপাল, যখন কনৌজ, মানে ভারতের যে কনৌজকে কেন্দ্র করে যে একটা মানে যুদ্ধ শুরু হয়েছিল, তো সেই যুদ্ধতে কিন্তু ধর্মপাল অংশগ্রহণ করেছিল। 774 থেকে 806 খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মপাল মানে শাসন চালিয়েছিল। তারপরে ধর্মপালের পরে তার ছেলে দেবপাল। ঠিক আছে। দেবপাল কি করেছিল না, উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যে মানে ও সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করেছিল। 1806 থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়কাল ছিল। তারপরে দেবপালের পরে মানে কিছুটা হলেও কি হয় না, সাম্রাজ্যটা একটু মানে সাম্রাজ্যের ক্ষমতা একটু কমতে থাকে। তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে, মানে পালরা নিজেদের মধ্যে একটা গোলমাল শুরু করে। তারপরে ওই যে রাষ্ট্রকূট, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, তারপরে পশ্চিমের প্রতিহার, তারপর উড়িষ্যার এসব যে ইয়েগুলো ছিল, দলগুলো ছিল, তারা যুদ্ধ করে পালদেরকে একটু মানে মানে ক্ষমতা থেকে একটু সরিয়ে দিয়েছিল। তারপরে এই যে মহেন্দ্র পাল, তার সময়ই এটা চলছিল 1845 থেকে 1860-এর মধ্যে। তারপর যখন প্রথম মহিপাল আসে, তখন এই 977 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত, এগুলো সবই কিন্তু আনুমানিক সময়কাল, মানে কোনোটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, মানে প্রায়। তো প্রথম মহিপালের সময় একটু একটু করে আবার পালদের আর কি ক্ষমতায় পালরা ফিরতে থাকে। তারপর দ্বিতীয় মহিপাল 1070 থেকে 1071, তার সময়কালে কিন্তু বাংলায় কৈবর্ত বিদ্রোহ দেখা গিয়েছিল। এই কৈবর্ত বিদ্রোহ নিয়ে আমি পরের স্লাইডে আলোচনা করছি।
তো দেখো, দ্বিতীয় মহিপালের পর কি হয় না, পালদের হাত থেকে এই যে বরেন্দ্র অঞ্চল, এই বরেন্দ্র অঞ্চলটা কিন্তু ছুটে গিয়েছিল, মানে ওরা হারিয়ে ফেলেছিল। তো তারপর পালের মানে রামপালের সময়কালে মানে রামপাল কি করে না, ওই যে বরেন্দ্র অঞ্চল, সেই বরেন্দ্র অঞ্চলটাকে উদ্ধার করে। তো তার সময়কালে একটু পালরা উঠে দাঁড়ায়। 1072 থেকে 1126 খ্রিস্টাব্দ নাগাদ রামপাল মানে শাসনকাল চালিয়েছিল। তারপরে এই রামপালের মৃত্যুর 50 বছর পরে আর এই পালদের মানে সেরকম শাসনকাল চলেনি। তারপরে আস্তে আস্তে মানে পাল বংশটা ধ্বংস হয়ে যায়। তারপরেই শুরু হয় সেন বংশের মানে শাসনকাল। দেখো, এবার আমরা দেখব কৈবর্ত বিদ্রোহ। দেখো, পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলাতে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। তাহলে কৈবর্ত বলতে আমরা কাদের বুঝবো না, সম্ভবত নৌকার মাঝি বা জেলে, এদেরকেই কৈবর্ত বলা হতো। এই যে কৈবর্ত বিদ্রোহ, সেই বিদ্রোহটা কোন কাব্যে তার বিবরণ রয়েছে না, সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ রয়েছে। এই বিদ্রোহের মূল নেতা কারা কারা ছিলেন না, দিব্য বা দিবক, রুদক এবং ভীম, এরা ছিলেন মোটামুটি বিদ্রোহের নেতা। তারপর দেখো, দ্বিতীয় মহিপালের আমলেই কিন্তু কৈবর্ত বিদ্রোহটা ঘটেছিল। তো দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য পাল রাষ্ট্রেরই একজন কর্মচারী ছিলেন। তারপর যখনই সে বুঝলো যে মানে পাল শাসন একটু দুর্বল পরিস্থিতিতে আছে, তখনই সেই সুযোগে তিনি বিদ্রোহ করে দেয় এই দিব্য। তার সাথে সাথে এই রুদ্রক, ভীম এরাও কিন্তু সাথে ছিল। এবার মহিপাল মানে দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে মারা যান, নিহত হন। আর দিব্য কি করে, বরেন্দ্র অঞ্চল দখল করে রাজা হয়ে বসে। এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় দুর্বলতা স্পষ্ট করে দিয়েছিল। মানে এই কৈবর্ত বিদ্রোহের একদম শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের এই পাল যে শাসন, সেটা কিন্তু ক্ষমতাচ্যুত হয়, মানে ক্ষমতা থেকে বেরিয়ে যায়। তারপরেই শুরু হয় সেন বংশ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা সেন বংশ নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। মানে পরের দিন আমাদের এই চ্যাপ্টারটা মানে সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আজকে সবাই ভালো লেগেছে। তো ভিডিওটা যাতে ভালো লেগেছে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।